আজকে আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম দুটো কারণ। একটা কারণ হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে। 5ই আগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা পেয়েছি, শহীদ ফারহান ফায়াজ। তার পরিবারের সম্মতি নিয়ে, তার পরিবারের সাথে কথা বলে, তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছে এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণ এর আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া। এইখানে যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জি, প্রথম নির্বাচনে জয়, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, তো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কিনা সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিম ভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসেবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে, না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে, এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। ভাই, দুটি প্রশ্ন। সেটা হলো যে আপনার মন্ত্রণালয় একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে যে প্রতি বছর যে পুনর্ভর্তি ফি, সেই ফিটা কমানো। কিন্তু এই বছর তো আসলে অনেকে সবাই ভর্তি দিয়েই মানে ফিটা দিয়ে কিন্তু তারা সবাই ইয়াটা হয়ে গেছে, ভর্তিটা হয়ে গেছে। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কেন? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফি গুলোকে মানে ফেরত দেবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছেন আপনার মাধ্যমিক স্তরের পর্যন্ত, কিন্তু আবাসিক যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু এই আপনাদের আদেশ মানেনি, তারা কিন্তু এখন তাদের ক্লাস চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে রেট্রোঅ্যাক্টিভ কিছু করার আগে, রেট্রোঅ্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে, এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার, কনসালটেশন দরকার, সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার। আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, এখন আমরা মাত্র 2 দিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি, কারণ প্রথম রমজান ছিল। সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সবকিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, তো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেস শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। দ্বিতীয়, আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো, সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি, এখানে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার রাতে। তো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি, আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা তখন নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব। আর কারো প্রশ্ন আছে? যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের একটা প্রশ্ন নিচ্ছি ভাই, তাদের যে বেতন গ্রেডের যে পার্থক্য, এটা নিয়ে কিন্তু প্রায় তারা সড়কে আন্দোলনে আসে। এই বিষয়টা আপনারা সমাধানের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করবেন? জি, গতকাল দুপুরেই শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ইসলাম মিলন এমপি ভাইয়ের সাথে, আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন। শিক্ষকরা তাদের এই কনসার্ন গুলো শক্তভাবে তুলে ধরেন। আমরা তাদেরকে সময় দিয়েছি, এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তর ভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরো বৃহত্তর ভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করবো যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত, যেটা সলিউশন হতে পারে। কারণ দেখেন, শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন।
শিক্ষা অন্য পে গ্রেড, যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত 12টা পর্যন্ত, আমরা যখন মন্ত্রণালয়ে থাকি যেমন বুধবারে রাত 10টা 11টা পর্যন্ত আমরা ছিলাম, তারা সবাই ছিল। শিক্ষকরা 10টা 11টা পর্যন্ত অফিসে থাকে না। তো পার্থক্য আছে। তো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে। আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সবকিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই, এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ। ভাই আমার প্রশ্নটা একটু সাপ্লিমেন্টারি ছিল, সেটা হলো যে আপনারা ভর্তি টাকাটা আপনারা বলছেন বাদ দিতে, অনেকের ধারণা যে এই সুযোগ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে মাসিক যে বেতনটা, সেই বেতনটা হয়তো তারা মানে আগামী বছর থেকে বাড়িয়ে দিতে পারে। এই ব্যাপারে আপনাদের কোনো concern নেই? এই কারণেই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে। মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না। বাংলাদেশে কত লাখ স্কুল আছে, 1.5 লাখের উপরে স্কুল কলেজ আছে। এই 1.5 লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে, বাই এনি চান্স, আমরা চাই না তারা ভাঙে, যদি আইন ভাঙে, আমাদের ফিজিক্যাল অবস্থান নাই 1.5 লাখকে একসাথে পানিশ করা। তো সেই জায়গা থেকে আমাদের ওই 1.5 লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জ গুলো আনতে হবে। আমরা সঠিক চেঞ্জ আনতে চাই, সঠিকভাবে আনতে চাই। আমরা বিগত সরকারগুলোর মতো হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল, কোনো চেঞ্জ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। উনি একটা প্রশ্ন করেছেন, ওনাকে জি ধন্যবাদ। আপনি প্রচারণায় বলেছিলেন যে ঢাকা 13 আসনের যে সমস্যাগুলো, গ্যাস, সমস্যাগুলো, তাহলে কি এখন এগুলো পেছনে পড়ে যাবে বা এগুলো নিয়ে না ভাই, কোনো কিছু পেছনে পড়বে না। এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি, এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে। মোহাম্মদপুর থানা থেকে যাবো আদাবর থানা, তারপর যাবো শেরেবাংলানগর থানা, তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে। এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেইনটেইন হয়, কি করতে হবে, ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয়, এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব মানে টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সবকিছু আমরা করছি ইনশাআল্লাহ। এই মাসের ভিতরে, রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কি বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি, আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, মানে আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। তো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। তো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ।